তো বন্ধুরা, শুভমান যুগের কিন্তু শুভ আরম্ভ হলো না। ভারত আর ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড আপাতত 1-0-তে এগিয়ে গেল। তবে আমরা একটা দারুণ টেস্ট ম্যাচের সাক্ষী থাকলাম, যেখানে কখনো ভারতের পাল্লা ভারী ছিল তো কখনো ইংল্যান্ডের। আর সত্যি বলতে ভারত এই ম্যাচটা যে হারতে পারে তা একটু হজম করতে অসুবিধাই হচ্ছে। তবে কোনো প্রবলেম নেই, ইনো সাথেই আছে। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, টেস্ট ক্রিকেটের 148 বছরের ইতিহাসে এমনটা প্রথমবার ঘটল, যেখানে একটা দল এক ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 5-5টা সেঞ্চুরি করল, অথচ তারপরেও সেই ম্যাচটা হেরে গেল। একদম যাকে বলে ওয়াক্ত বদল গয়া জজবাত বদল গয়ে। অ্যাকচুয়ালি সব কিছুই ঠিকঠাক চলছিল। ঋষভ পন্ত 2টা ইনিংসেই সেঞ্চুরি করলো, বুমরাও উইকেট নিয়েছিল। তাহলে ভুলটা হলো কোথায়? ডিটেলস অ্যানালিসিস না করেও বলে দেওয়া যাবে কোথায় ভারতীয় দল পিছিয়ে ছিল। প্রথম কারণ অবশ্যই 2টো ইনিংসে ভারতের লোয়ার মিডল অর্ডারে ভেঙে পড়া। আমরা দেখলাম 2টো ইনিংসেই জাস্ট ভারতের শেষ দিকে ব্যাটসম্যানরা 50 রানও তুলতে পারল না, অথচ এই রানগুলি যদি আসতো তাহলে লিডটা অনেকটাই বেড়ে যেত। আজকাল না মডার্ন টেস্ট ক্রিকেটে আপনার লোয়ার মিডল অর্ডারকে ভালো পারফর্ম করতেই হবে, না হলে ফলাফল এরকমই হতে থাকবে। আর শার্দুল ঠাকুরের ইনক্লুশন তো এই জন্যই করা হয়েছিল যে তিনি ব্যাটিংয়েও গভীরতা দেবেন, কিন্তু লর্ড ঠাকুরের থেকে প্রথম টেস্টে অন্তত সেই পারফরমেন্স আমরা পেলাম না। করুণ নায়ার এবং রবীন্দ্র জাদেজারাও ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। আর আপনার 9, 10 এবং 11 নম্বরে তো প্রপার বোলাররাই আছেন, যাদের থেকে আপনি ব্যাটিংয়ে বেশি কিছু আশা করতে পারেন না। আর হ্যাঁ, অন্যদিকে তো স্টুয়ার্ট ব্রডও নেই, যার উপর বুমরা ব্যাট হাতে রণমূর্তি ধারণ করে 1 ওভারে 35 রান করে দেবে। এমন ফ্ল্যাট পিচে যেখানে 5 দিন ধরে পিচ ভালো খেললো, সেখানে 2টো ইনিংসেই এমন ব্যাটিং বিপর্যয় কিন্তু চিন্তার বিষয় হয়ে থাকবে। সেকেন্ড রিজন অবশ্যই ফিল্ডিং এবং ক্যাচিংয়ের পারফরমেন্স। জয়সওয়াল তো মনে হয় ঠিকই করে নিয়েছিল যে আজ তেরা ভাই কোই ভি ক্যাচ নেই পকড়েগা। ব্যাট হাতে জয়সওয়াল ভালো খেললেও ফিল্ডিং অত্যন্ত নিম্নমানের ছিল। অ্যাকচুয়ালি পুরো ইন্ডিয়ান টিমেরই ফিল্ডিং খুব নিম্নমানের ছিল। খুব তাড়াতাড়ি এই ভুলটাও কিন্তু শুধরে নিতে হবে। এই ক্যাচগুলো যদি ইন্ডিয়ান ফিল্ডাররা ধরতে পারতেন তাহলে ভারতের লিড কিন্তু অনেক বেড়ে যেত। আর তার কারণে বোলারদেরও কম ওভার বল করতে হতো, ইনফ্যাক্ট তারা ফ্রেশও থাকতো। আর হয়তো ফোর্থ ইনিংসে ইংল্যান্ডকে 450 থেকে 500 রান চেস করতে হতো, যা প্রায় অসম্ভব ছিল। আর শেষ কারণ অবশ্যই বোলিং। প্রথম ইনিংসে বুমরা 5 উইকেট নিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে কোনো উইকেটই পেল না। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বিশেষ করে বেন ডাকেট দারুণভাবে বুমরাকে নেগোশিয়েট করেছিল সেকেন্ড ইনিংসে। আর এখানেই কিন্তু ইংল্যান্ড অর্ধেক যুদ্ধ জিতে নিয়েছিল। তাদের মূল ফোকাসই ছিল বুমরাকে উইকেট দিও না, তাহলেই ম্যাচ আমাদের হাতে। প্রসিদ্ধ সিরাজকেও খুব নিষ্প্রভ লেগেছে, 2-1টা স্পেল ছাড়া। বিশেষ করে প্রসিদ্ধের ইকোনমি রেট কিন্তু চিন্তার বিষয় হয়ে থাকবে। দেখো বন্ধুরা, ক্রিকেট ম্যাচের নিয়মই হচ্ছে তুমি যদি উইকেট না পাও তাও অন্তত ব্যাটসম্যানদের বেঁধে রাখার চেষ্টা করো, তাদের ইজিলি রান দিতে দিও না, যাতে চাপ তৈরি হয় এবং উল্টো দিক থেকে তোমার বোলিং পার্টনার উইকেটগুলো নিতে পারে। কিন্তু প্রসিদ্ধের 2 ইনিংসে ইকোনমি 6-এর ওপর ছিল, যা টেস্ট ক্রিকেটে অন্তত মেনে নেওয়া যায় না। রবীন্দ্র জাদেজাও বোলিং হাতে এই ম্যাচে সেরকম কিছুই করতে পারলেন না। আর লর্ড ঠাকুরকে যে হিসাবে রাখা হয়েছিল সেটা তো ফুলফিলই হয়নি। আরও সবথেকে আশঙ্কার বিষয় হলো, গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছে বুমরা কিন্তু 3টে টেস্ট ম্যাচই খেলবে। তো বাকি 2টো ম্যাচ বুমরা ছাড়া কী যে অবস্থা হবে তা ভেবেই ভয় লাগছে। পরের ম্যাচ শুরু হওয়ার আগে তাই এগুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে। 2টো পরিবর্তন হয়তো করা যেতে পারে। শার্দুল ঠাকুরের জায়গায় হর্ষদীপ সিং এবং করুণ নায়ার বা সাই সুদর্শনের জায়গায় এনকেআরকে ইনক্লুড করা যেতে পারে। কুলদীপ যাদবকেও খেলানো যায় কিনা সেই ব্যাপারটা নিয়েও টিম ভাবতে পারে। এখন দেখা যাক নেক্সট ম্যাচের জন্য ভারতীয় টিম কী কী কৌশল নেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারতীয় টিম কি নেক্সট ম্যাচের জন্য কিছু চেঞ্জেস করবে? আর কি কি চেঞ্জেস করতে পারে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই। খেলার বিভিন্ন আপডেট পেতে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।